আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এইখানে কয়েকটা প্রশ্ন আছে যেই প্রশ্নগুলা ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এগুলোর অ্যান্সার এখন করব আস্তে আস্তে, যেগুলা ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো আমরা এখন অ্যান্সার করব। বলছি কি, দেখো একটু মনোযোগ দাও, রিকোয়েস্ট। বলছে অনুমোদিত শেয়ার কত টাকা? 3 লক্ষ টাকা। অনুমোদিত শেয়ার 3 লক্ষ টাকা। প্রতিটি শেয়ার কত টাকা? 10 টাকা। প্রতিটি শেয়ার 10 টাকা। তাহলে এটা হচ্ছে আমার লিখিত মূল্য। এটা হচ্ছে আমার লিখিত মূল্য। মোট 30,000 শেয়ার। মোট 30,000 শেয়ার নিয়ে এবি কোম্পানি গঠিত হয়। এতটুকু, এই প্রথম লাইনটা আমার দরকার শুধুমাত্র শেয়ারের লিখিত মূল্য জানার জন্য, আর মাঝে মাঝে আমার মোট শেয়ারের সংখ্যা কতগুলা সেটা জানার জন্য। বলছে কোম্পানি তার অনুমোদিত শেয়ারের মোট 70% শেয়ার, মোট 70% শেয়ার যখনই পরীক্ষাতে বিভিন্ন বোর্ডে এভাবে আসে, 70% শেয়ার বিক্রি করে, 90% শেয়ার বিক্রি করে, 50% শেয়ার বিক্রি করে, আবার অনেক বোর্ডে সরাসরি বলে দেয় যে 30,000 শেয়ারের ভিতরে 15,000 শেয়ার বিক্রি করছে, 22,000 শেয়ার বিক্রি করছে, এভাবে সরাসরি উল্লেখ করে। মাঝে মাঝে সরাসরি উল্লেখ করে না, এভাবে পার্সেন্টেজ দিয়ে দেয়। ভালো করে খেয়াল করো, যখনই বলবে এইভাবে যে 70% শেয়ার, তখনই আমার অনুমোদিত শেয়ার সংখ্যার দিকে নজর দিতে হবে। তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা 30,000। এই 30,000 শেয়ারের 70% শেয়ার আমি বিজ্ঞাপনের জন্য প্রদান করব। তাহলে 30,000-এর 70% হয় 21,000 শেয়ার। কত হাজার শেয়ার? 21,000 শেয়ার। তাহলে 21,000 শেয়ার আমি কি করব? 21,000 শেয়ার হচ্ছে আমি কি করছি? বিজ্ঞাপন দিছি। এখানে বলছে দেখো 20% অধিহারে, 20% অধিহারে বলতে পারে, 20% অধিহারে, 30% অধিহারে, 10% অবহারে। যখনই বলবে 20% অধিহারে, 20% অবহারে, তখনই আমার কোন মূল্যে যাইতে হবে? আমার লিখিত মূল্যে যাইতে হবে। তাহলে লিখিত মূল্য 10 টাকা, 20 টাকা অধিহার, তার মানে 20% অধিহার, তার মানে 10 টাকার 20% বেশি দামে। তাহলে 10-এর 20% হয় 2 টাকা, তার মানে 2 টাকা বেশি দামে আমি শেয়ার বিক্রি করতে চাই। তাহলে শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, 20% অধিহার, শেয়ারের মূল্য এখন হয়ে গেছে কত টাকা? শেয়ারের মূল্য এখন হয়ে গেছে 12 টাকা। শেয়ারের মূল্য এখন কত টাকা হয়ে গেছে? 12 টাকা হয়ে গেছে। এই জিনিসগুলো জাস্ট একটু বুঝতে হবে, তাহলে একদম অঙ্ক পানির মতো সহজ। তাহলে 70% শেয়ার মানে আমি 21,000 শেয়ার বিক্রি করব, 20% অধিহারে মানে প্রতিটা শেয়ার আমি 12 টাকা করে কি করব? বিক্রি করব। এই বিজ্ঞাপন আমি প্রদান করছি। বুঝলাম? আচ্ছা, বলছে মোট ইস্যুকৃত শেয়ারের 120% আবেদন পাওয়া গেছে। কত পার্সেন্ট? 120% আবেদন পাওয়া গেছে। এই যে এখানে বলছে 120% আবেদন পাওয়া গেছে, এই আবেদনটা কোন সংখ্যার 120%? এই 21,000-এর 120%। 21,000-এর 120%। কেন? কারণ বলছে মোট ইস্যুকৃত শেয়ারের 120%। তাহলে ইস্যুকৃত শেয়ার কোনটা? যতটুকু শেয়ার আমি বিজ্ঞাপনে দেই সেইটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। তাহলে আমার ইস্যুকৃত শেয়ার ছিল 21,000 শেয়ার। সেই 21,000 শেয়ারের 120% কি পাওয়া গেছে? আবেদন পাওয়া গেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 21,000-এর 120% বের করতে হবে। তাহলে 21,000-এর 120% হয় 25,200। 25,200। আচ্ছা, আমরা এখানে একটু লিখি। তাহলে বিজ্ঞাপন দিছি আমরা হচ্ছে 21,000 শেয়ার। বিজ্ঞাপন দিছি আমরা 21,000 শেয়ার। আর হচ্ছে শেয়ারের মূল্য কত টাকা হইছে? 21,000 শেয়ার কিভাবে বের হইছে? 30,000 ইন্টু 70%। শেয়ারের মূল্য কত টাকা? 12 টাকা। এই 12 টাকা কিভাবে হইছে? 10 টাকা প্লাস 2 টাকা।
আর হচ্ছে আবেদন, আবেদনকৃত শেয়ার, আবেদনকৃত শেয়ার আমার কত? 25,200। কত? 25,200 শেয়ার, 25,200 শেয়ার। তাহলে এই 25,200 আমি কিভাবে পাইছি? আমি পাইছি 21,000 ইন্টু 120%, 21,120%। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? সবাই বুঝছো ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে? সবার বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা অঙ্কতে ঢুকি। বলছে কোম্পানি ইস্যুকৃত শেয়ার বিলি করছে। 1 নাম্বার ঘটনা, দায়ের প্রথম স্টেজ শেষ, অতিরিক্ত শেয়ারের আবেদনের অর্থ ফেরত দিছে। এই যে দায়ের 2 নাম্বার স্টেজ। দায়ের 1 নাম্বার স্টেপে কি আসে? শেয়ার মূলধন হিসাব। দায় পরিশোধের 2 নাম্বার স্টেপে কি আসে? ব্যাংক হিসাব। সবার ক্লিয়ার? প্রথম প্রশ্ন করছে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করো। আমরা অলরেডি 1 নাম্বারের অ্যান্সার কি করে ফেলছি? বের করে ফেলছি। এই যে বিজ্ঞাপন প্রদান করছে, এইটাই হচ্ছে কি? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। তার মানে ইস্যুকৃত শেয়ার আমি নির্ণয় করে ফেলছি। তার মানে বুঝতে হবে ইস্যুকৃত শেয়ার কি? যতটুকু শেয়ার আমি বিজ্ঞাপন দিছি সেইটাই ইস্যুকৃত শেয়ার। সেইটাই কি শেয়ার? সেইটাই হচ্ছে ইস্যুকৃত শেয়ার। সেইটাই হচ্ছে ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নম্বরে বলছে শেয়ার প্রতি অধিহারের পরিমাণ নির্ণয় করো। এটাও কতে আসে যে শেয়ার প্রতি অধিহার। আমরা এই যে 2 নাম্বার শেয়ার প্রতি অধিহার কি করছি? নির্ণয় করছি। শেয়ার প্রতি অধিহার কত টাকা নির্ণয় করছি? আমরা হচ্ছে 2 টাকা নির্ণয় করছি। কত টাকা? 2 টাকা। আচ্ছা, এখানে আমরা প্রশ্নে যেটা চাইছে সেটাই লিখি। ওকে, তাহলে হবে হচ্ছে শেয়ার প্রতি অধিহার সমান সমান 10 ইন্টু 20% সমান সমান 2 টাকা। তাহলে আমার শেয়ার প্রতি অধিহার কত টাকা? 2 টাকা বের হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে প্রশ্ন করছে আবেদনকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে 3 নাম্বারের অ্যান্সার, আবেদনকৃত শেয়ার 25,000 কিভাবে বের হয়েছে? 21,000 ইন্টু 120%। আমার আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় হয়ে গেছে। ক্লিয়ার? 3 নাম্বারের অ্যান্সারও আমাদের শেষ। 4 নাম্বারে বলছে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে একটা শব্দ ইম্পর্টেন্ট, শব্দটা হচ্ছে মোট। শব্দটা হচ্ছে মোট। আর এখানে ছিল শেয়ার প্রতি, এখানে ছিল শেয়ার প্রতি। তাহলে শেয়ার প্রতি অধিহার এক জিনিস, মোট অধিহার আরেক জিনিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা এই অঙ্কটা কতে আসলে খুব পরিমাণে কি করে? ভুল করে। তাহলে শেয়ার প্রতি অধিহার 2 টাকা বার করছি। মোট অধিহারের পরিমাণ যখন আমাকে নির্ণয় করতে বলবে, মোট অধিহারের পরিমাণ যখন আমাকে নির্ণয় করতে বলবে, তখন আমি কি কাজটা করব? তখন আমার দেখতে হবে আমি কতটুকু শেয়ার বিক্রি করতে পারবো, কতটুকু শেয়ার বিক্রি করতে পারবো। এই অঙ্কের ভিতরে দেখো আমার আবেদন আসছে 25,000, বিজ্ঞাপন আসছে 21,000। তার মানে আবেদন বেশি আসছে। আবেদন বেশি আসার মানে কি? আমি 21,000-এর সবগুলো শেয়ারই আমি বিক্রি করতে পারবো, অতিরিক্ত শেয়ারের টাকা আমার ফেরত দিতে হবে। তার মানে 21,000 শেয়ার আমি সম্পূর্ণ বিক্রি করতে পারবো। তাহলে 4 নাম্বার হচ্ছে মোট অধিহার। মোট অধিহার সমান সমান 21,000 গুণ 2 টাকা। 21,000 গুণ 2 টাকা। তাহলে সমান সমান কত টাকা? 21,000 গুণ 2 টাকা আসবে হচ্ছে 42,000 টাকা। 42,000 টাকা। এই যে 4 নাম্বারের অ্যান্সার কি আমার করা শেষ। ওকে, দেখো 5 নাম্বারে বলছে কি? ফেরতকৃত শেয়ারের মোট মূল্য নির্ণয় করো। কি বলছে? বলছে যে ফেরতকৃত শেয়ারের আমার এখন দেখতে হবে ওয়াইটিওক, ঠিক আছে, আমার এখন দেখতে হবে কতটুকু শেয়ার আমি কি করছি? ফেরত দিছি কতটুকু শেয়ার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা ক নাম্বার প্রশ্ন। এখন দেখো আমি আবেদন পাইছি 25,200,
আমি বিক্রি করতে পারবো 21,000, তাহলে আমার কাছে কতগুলো শেয়ার বেশি আছে? 25,200 মাইনাস 21,000, আমার কাছে 4,200টা শেয়ার বেশি আছে। তাহলে অতিরিক্ত শেয়ার সংখ্যা আমার লিখতে হবে অতিরিক্ত শেয়ার সংখ্যা, অতিরিক্ত শেয়ার সংখ্যা। তাহলে অতিরিক্ত শেয়ার সংখ্যা কত? আমার আবেদন পাইছি 25,200, শেয়ারের বিজ্ঞাপন দিছি 21,000, তাহলে 25,200 থেকে আমি 21,000 কি করে দেব? বাদ দিয়ে দেব 21,000 শেয়ার। তাহলে আমার অতিরিক্ত শেয়ার হচ্ছে 4,200, অতিরিক্ত শেয়ার হচ্ছে 4,200 শেয়ার হচ্ছে আমার অতিরিক্ত শেয়ার। আমার কাছে প্রশ্ন করছে অতিরিক্ত শেয়ারের মূল্য কত, মোট মূল্য কত। এখন খেয়াল করো, প্রতিটা শেয়ার আমি 2 টাকা অধিহারে বিক্রি করছি, তার মানে এক একটা শেয়ারের দাম ছিল 12 টাকা, এক একটা শেয়ারের দাম ছিল 12 টাকা। যখন তারা আমাকে শেয়ারের টাকা প্রদান করছে তখন কিন্তু আমাকে 12 টাকা করে পরিশোধ করছে। এখন তাদেরকে টাকা ব্যাক করার সময়ও আমার 12 টাকা করেই কি করতে হবে? ব্যাক করতে হবে। 12 টাকা করেই কি করতে হবে? ব্যাক করতে হবে। আমি 10 টাকা করে ব্যাক করতে পারবো না, আমার 12 টাকা করেই ব্যাক করতে হবে। তাহলে অতিরিক্ত শেয়ারের মোট মূল্য কত হবে? অতিরিক্ত শেয়ারের মোট মূল্য, অতিরিক্ত শেয়ারের মোট মূল্য হবে 4,200 ইন্টু 12, 4,200 ইন্টু 12। তাহলে 4,200 ইন্টু 12 দিলে হয় 50,400 টাকা, 50,400 টাকা। তাহলে আমার অতিরিক্ত শেয়ারের মোট মূল্য 50,400 টাকা। ক্লিয়ার সবাই? সবাই বুঝছো? হ্যাঁ, অনুমোদিত শেয়ার 30,000, অনুমোদিত শেয়ার 30,000, অনুমোদিত শেয়ার 30,000ই হবে ভাইয়ারা, অনুমোদিত শেয়ার 30,000ই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই হচ্ছে আমার টোটাল 5টা ক নাম্বারের অ্যান্সার, 5টা ক নাম্বারের অ্যান্সার। আরো 2টা ইম্পর্টেন্ট ক নাম্বার আছে যেগুলো আমরা সামনের সৃজনশীলে কি করব? শিখবো, সৃজনশীলে শিখবো। এখন আমরা একটা ফুল সৃজনশীল করব। ফুল একটা সৃজনশীল করার পর নামাজের ব্রেক, নামাজের পর আমরা আসব। 10 মিনিটের ব্রেকের পরে আসার পর আমরা 2টা বোর্ডের সবচাইতে, এই অধ্যায়ের সবচাইতে কঠিন যে 2টা বোর্ড, যে 2টা বোর্ডে সবচাইতে কঠিন প্রশ্ন এই অধ্যায় থেকে আসছে, সেই 2টা কঠিন প্রশ্ন আমরা সলিউশন করব। সেই কঠিন 2টা প্রশ্ন যদি আমরা পারি তাহলে বাকি সব সহজগুলা আমরা অটোমেটিক এমনিতেই কি করব? পরীক্ষাতে পারবো ইনশাআল্লাহ। ওকে, নিলয় একদম ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সিমি 50,400, ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। ওকে, আচ্ছা, আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে গেলাম। দেখো, এখানে একটা ফুল ম্যাথ দেওয়া আছে, একটা পুরোপুরি একটা ম্যাথ দেওয়া আছে। এই পুরো ম্যাথটাই আমরা কি করব এবং পুরো ম্যাথটাই আমরা কি করব? শিখবো। আচ্ছা, দেখো এই অঙ্কটা এখন তোমরা একটু পড়ো খুব দ্রুত। বলছে কি? বলছে যে অনুমোদিত শেয়ার 3 লক্ষ টাকা, অনুমোদিত শেয়ার 3 লক্ষ টাকা, প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের। তাহলে এটা হচ্ছে আমার লিখিত মূল্য। লিখিত মূল্যটা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে লিখিত মূল্যটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চারা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি মূল্য? লিখিত মূল্য। মোট কত হাজার শেয়ার? মোট 30,000 শেয়ার। দেখো সবকিছু আগের মতোই, এই যে 70% শেয়ার, 20% অধিহারে, 120% কি পাওয়া গেল? আবেদন পাওয়া গেল। তার মানে এই যে এতটুক পর্যন্ত সেম টু সেম, এতটুক পর্যন্ত আমরা ক অ্যান্সার করছিলাম আগের অঙ্কের। এই প্রথম এতটুক ওই সেম টু সেম ওই উদ্দীপকের মতোই, কোনো চেঞ্জ নাই। তার মানে অলরেডি আমরা কত টাকা করে শেয়ার বিক্রি করতেছি সেটা আমরা জানি। আমরা 12 টাকা করে শেয়ার বিক্রি করতেছি। কতগুলা শেয়ার বিক্রি করব? 21,000 শেয়ার বিক্রি করব। আবেদন আসছে কত? 25,200 শেয়ারের কি আসছে? আবেদন আসছে। এই সবগুলো আমরা আগের অঙ্কেই নির্ণয় করে আসছি, ঠিক আছে? সেই তথ্যগুলো দিয়েই এই অঙ্কটা সাজানো হয়েছে, শুধু নিচের লাইনটাতে কিছু এক্সট্রা তথ্য আছে। বলছে অবলেখকের কমিশন
শেয়ার প্রতি কত টাকা? 0.25 টাকা। শেয়ার প্রতি 0.25 টাকা। কোম্পানিটি 10% অবহারে 1000 শেয়ারের বিনিময়ে একটি মেশিন ক্রয় করে। 1000 শেয়ারের বিনিময়ে একটি মেশিন ক্রয় করে। কত পার্সেন্ট অবহারে? 10% অবহারে। এই অবহার 10% অবহার, 10% অধিহার, এগুলো যখনই বলা থাকবে সরাসরি আমি যাব লিখিত মূল্যতে। কোথায় যাব? লিখিত মূল্যতে। একদম আর কোনো কাজ নাই। তাহলে 10% অবহার বলছে, আমি লিখিত মূল্যতে গেলাম। তাহলে 10 টাকার 10% হয় 1 টাকা। তার মানে 10% অবহারে যেই কথা, 1 টাকা কমে 1 টাকা কমে একই কথা। তাহলে 10% অবহারে যে কথা, 1 টাকা কমে একই কথা। তাহলে 1 টাকা যদি আমি কমাই দেই, 10 টাকার প্রাইস হয়ে যাবে 9 টাকা। কত টাকা? 9 টাকা। তাহলে আমি প্রতিটা শেয়ার 9 টাকা করে 1000 শেয়ারের বিনিময়ে একটি মেশিন কি করছি? ক্রয় করছি। কতে আমাকে প্রশ্ন করছে মেশিনের মূল্যের পরিমাণ নির্ণয় করো। মেশিনের মূল্যের পরিমাণ নির্ণয় করো। ওকে, আমি তাহলে ক নাম্বারটা করি। ক, মেশিনের মূল্যের পরিমাণ। মেশিনের মূল্যের পরিমাণ ইকুয়াল টু 1000 ইন্টু টাকা। ওকে, তোমরা এখন আমাকে বলো, ওকে সিমি অলরেডি বইলা ফেলছে যে 1000 ইন্টু 9 90,000 টাকা। ভেরি গুড। দেখো কেন 10 টাকা আসলো না, কেন 9 টাকা আসলো? কারণ আমি একটা শেয়ার 9 টাকা করে সেল করছি তার কাছে। আর বাকি 1 টাকা কোথায় গেছে? বাকি 1 টাকা গেছে আমার কোথায়? অবহারে গেছে। কোথায় গেছে? অবহারে গেছে। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন আমি দিছি, আমি জিজ্ঞেস করার আগে অ্যান্সার দিয়ে দিছে একজন। তো একজন অ্যান্সার দিলে তো সবাই দেখেই ফেলবে। 9, তাহলে হবে কত টাকা? 9000 টাকা। 9000 টাকা। তাহলে এর জাবেদাটা কি হবে? জাবেদাটা হবে, জাবেদা আমরা আবার করব, কিন্তু এখানে এক্সট্রা ভাবে দেখাই দিতেছি। জাবেদাটা হবে মেশিন হিসাব হবে ডেবিট 9000। এই 9000 টাকা কিভাবে আসছে? 1000 ইন্টু 9। ক্লিয়ার? তারপরে হবে আমার শেয়ার অবহার হিসাব। শেয়ার অবহার হিসাব ডেবিট 1000 টাকা। কিভাবে আসলো? 1000 ইন্টু প্রতিটা শেয়ার অবহার 1 টাকা। এরপরে হবে শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা কিভাবে আসলো? 1000 ইন্টু 10। কেন? কারণ শেয়ার মূলধনে সব সময় লিখিত মূল্য হয়। তার মানে কি, শেয়ার মূলধনে সবসময় কোন মূল্য হয়? সবসময় লিখিত মূল্য হয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই বাবুরা? বুঝছো? আচ্ছা, ওকে, ভেরি গুড। বাবুর আজকে অনেক ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? কেন 10 টাকা আসলো? কারণ শেয়ার মূলধনে সবসময় লিখিত মূল্য হয়। কোন মূল্য হয়? লিখিত মূল্য হয়। আমার অঙ্ক কিন্তু এতটুকুই শেষ। আমার অঙ্ক কিন্তু এতটুকুতেই শেষ। এটা এক্সট্রা তোমাদেরকে আমি বুঝাইলাম যে কেন মেশিন হিসাবে 9000 টাকা আসলো। কারণ মেশিনে আমার 9 টাকা করে গেছে, অতিরিক্ত 1 টাকা গেছে আমার কোথায়? শেয়ার অবহারে। অতিরিক্ত 1 টাকা কোথায় গেছে? শেয়ার অবহারে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমাদের পরের ম্যাথে যাই। খ নাম্বারে বলছে আমাদেরকে জাবেদা করতে। খ নাম্বারে আমাদের কি করতে বলছে? জাবেদা। আমাদেরকে কি করতে হবে এখন? আমাদেরকে এখন জাবেদা করতে হবে। তাহলে জাবেদা করার আগে আমরা কি করবি?
আমরা জাবেদা করার আগে জাবেদার ছক করি। চলো, ডেবিট ক্রেডিট খতিয়ান পৃষ্ঠা তারিখ। তাহলে এখানে হবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্লিয়ার? ওকে, দেখো আমি বলছি কি অঙ্কের ভিতরে প্রথম জাবেদা হবে যখন আবেদন পাওয়া যায়। যখন কি পাওয়া যায়? আবেদন পাওয়া যায়, তখন 1 নাম্বার জাবেদা হয়। যখন আবেদন পাওয়া যায় তখন 1 নাম্বার জাবেদা হয়। আবেদন আমি পাইছিলাম কতগুলো শেয়ারের? আমি আবেদন পাইছিলাম হচ্ছে আমি আবেদন পাইছিলাম হচ্ছে 25,200 শেয়ারের। 25,200 শেয়ার আমি আবেদন পাইছিলাম 25,200 শেয়ারের। কারণ এই 70% ছিল কত? এই 70% ছিল হচ্ছে 21,000। এই 70% ছিল হচ্ছে 21,000 শেয়ার। 21,000 শেয়ারের 120% হচ্ছে 25,000 শেয়ার। আমি আবেদন পাইছি 25,000 শেয়ারের। কত টাকা করে আমাকে তারা দিছে? তারা আমাকে 12 টাকা করে দিছে। কত টাকা করে দিছে? 12 টাকা করে দিছে। কিভাবে পাইলাম 12 টাকা? 10 টাকার 20% অধিহার। তাহলে 10 টাকার 20% হয় 2 টাকা। অধিহার মানে প্লাস, 10-এর সাথে 2 প্লাস করলে হয়ে যায় 12। আমার টাকা হয়ে গেছে 12। তার মানে আমাকে তারা 25,200 শেয়ারের জন্য আবেদন করছে। প্রতিটা শেয়ারের জন্য আমাকে 12 টাকা করে দিছে। কত টাকা করে দিছে? 12 টাকা করে দিছে। তাহলে আমি যদি জাবেদাটা করি তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব হবে ডেবিট আর শেয়ার মূলধন হবে ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। কত টাকা হবে? 3,02,400 টাকা। 3,02,400 টাকা। 3,02,400 টাকা। কারণ কি? কারণ হচ্ছে 25,200 শেয়ারের প্রতিটি 12 টাকা করে আবেদন পাওয়া গেল। আবেদন পাওয়া গেল। দেখো আমাদের কিন্তু এই কারণ অবশ্যই লিখতে হবে। যদি না লিখি 4-এর থেকে পাবা 2 অথবা 3। স্যার চাইলে 3ও দিতে পারে, 2ও দিতে পারে, 4-এ স্যার পাবা না। তাহলে অলসতা করবা না। প্রথম পত্রের অঙ্কের ভিতরে জাবেদা আসলে ব্যাখ্যা দিবা। এই অধ্যায়ের অঙ্কের ভিতরে জাবেদাতে কি দিতে হবে? ব্যাখ্যা কিন্তু দিতে হবে, নাহলে মায়ের সবাইকে। ঠিক আছে? কোনো অলসতা করা যাবে না। পরীক্ষার হলে জান প্রাণ দিয়ে লিখতে হবে, ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কখন দিব না? যদি প্রশ্নের ভিতরে বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে ব্যাখ্যা দিবা না। যদি এটা বলা না থাকে সবসময় ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে নাম্বার কেটে দিবে। ঠিক আছে? আচ্ছা, ও সরি, এখানে হবে শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাব। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার জাবেদা কখন হয়? 2 নাম্বার জাবেদা হয় যখন আমি 2 নাম্বার জাবেদা কখন হয়? 2 নাম্বার জাবেদা হয় যখন আমি শেয়ার কি করি? বিলি করি এবং অতিরিক্ত শেয়ারের আবেদন অর্থ ফেরত দেই। তার মানে 2 নাম্বার জাবেদা হয় যখন শেয়ার বিলি করি এবং অতিরিক্ত শেয়ারের আবেদনের অর্থ আমি কি করি? ফেরত দেই। তখন আমার 2 নাম্বার জাবেদাটা কি হয়? এই 2 নাম্বার জাবেদাই সবচাইতে কঠিন এই অধ্যায়, কিন্তু যদি বুঝো সবচেয়ে সহজ, কারণ এই অধ্যায়টাই আসলে সহজ। ঠিক আছে? এখন আগে আমরা এখানে একটু বুঝি, বুঝার পরে আমরা জাবেদাটা করব। দেখো আমি শেয়ার বিক্রি করতে চাইছিলাম কতগুলো? শেয়ার আমি বিক্রি করতে চাইছিলাম 21,000 শেয়ার। আমি বিক্রি করতে চাইছিলাম 21,000 শেয়ার। আমি আবেদন পাইছি কত?
আমি আবেদন পাইছি হচ্ছে 25,200, 25,200 শেয়ারের আমি আবেদন পাইছি। ঠিক আছে, 25,200 শেয়ারের আবেদন পাইছি, কিন্তু শেয়ার বিক্রি করব কতগুলা? 21,000। ঠিক আছে, তাহলে এই 21,000 শেয়ার যখন আমি বিক্রি করবো, এই 21,000 শেয়ারের টাকা যাবে মূলধনে। কোথায় যাবে? মূলধনে। 21,000 শেয়ারের টাকা যাবে কোথায়? মূলধনে। অতিরিক্ত শেয়ার আছে কত? অতিরিক্ত শেয়ার আছে 4,200। এই 4,200 শেয়ারের টাকা আমার ফেরত দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা কথা সবাই মাথায় রাখবা, অবহার আর অধিহার এই দুইটা জিনিস নির্ণয়ের সময় 99% শিক্ষার্থী ভুল করে। অবহার এবং অধিহার, আমি কতগুলো শেয়ারের উপর অবহার ধরবো অথবা আমি কতগুলো শেয়ারের উপরে অধিহার ধরবো? যতগুলো শেয়ার আমি বিক্রি করব, যতগুলো শেয়ার আমি বিক্রি করব। আমি অঙ্কে 21,000 শেয়ার বিক্রি করব, আমি 21,000 শেয়ারের উপরই অধিহার ধরবো। যদি অবহার হইতো আমি 21,000 শেয়ারের উপরে অবহার ধরতাম, আমি কিন্তু 25,200 উপরে অধিহার বা অবহার ধরবো না। ক্লিয়ার সবাই? এখন চলো আমরা 2 নাম্বার জাবেদাটা সলভ করি। প্রথমে এই যে শেয়ার আবেদন হিসাব, এটা একটা দায়। এই দায়টা এখন আমরা পূরণ করব 2 নাম্বার জাবেদায়। তাহলে দায় যখন আমরা পূরণ করি, দায় হ্রাস পায়। দায় হ্রাস পেলে দায় কি হয়? ডেবিট হয়। আমি এখানে রেখে দিব শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব করে দিব কি? করে দিব ডেবিট। কত টাকা? যত টাকা আছে তত টাকা, 3,02,400 টাকা। এখন খেয়াল করো, আমি প্রথমে দিব কি? আমি প্রথমে শেয়ার বিলি করব। প্রথমে আমি শেয়ার কি করব? বিলি করব। যখন আমি শেয়ার বিলি করি, আমার এক ধরনের দায় কমে, মানে আমি মূলধন দিছি। আরেকটা দায় কি? অতিরিক্ত টাকা ফেরত দিব, মানে আমার ব্যাংকের টাকা কমবে। দুইটা স্টেপে ভাগ, দুইটা স্টেপে এটা কি? ভাগ। আমিও দুইটা স্টেপে এই জাবেদাটা লিখবো। দেখো, প্রথমে আমি লিখবো শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। এই পাশে একটু খেয়াল করো, এই পাশে কি হয় একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু তারিখের জিনিসটা মুছে দেই। তারিখের এই লাইনটা আমি একটু কেটে দেই, যাতে আমি সহজে একটু লিখতে পারি, বুঝাইতে পারি। শেয়ার আবেদনে ছিল কতগুলো শেয়ার? 25,200 শেয়ার। কত টাকা করে? 12 টাকা করে। শেয়ার মূলধনে কি হবে? শেয়ার মূলধনে যাবে 21,000 শেয়ার 10 টাকা করে। কত টাকা করে? 10 টাকা করে। 21,000 শেয়ার, কারণ শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যে হয়। তাহলে 21,000 ওয়াইটি হক জাবেদা ঠিক আছে, একটু দেখো ঠিক করে দিছি। তাহলে 21,000 ইন্টু 10 কত হয়? 2,10,000 টাকা। তাহলে ক্রেডিটে হবে 2,10,000 টাকা। যেহেতু আমি অধিহারে শেয়ার বিক্রি করছি, এখানে শেয়ার মূলধনের পরে আসবে শেয়ার অধিহার হিসাব। যেহেতু অধিহারে বিক্রি করছি, শেয়ার মূলধনের পর আসবে শেয়ার অধিহার হিসাব। এটাও হবে ক্রেডিট, এটাও হবে ক্রেডিট। কত টাকা? কতগুলো শেয়ারের অধিহার আমি ধরবো? আমি 21,000 শেয়ারের অধিহার ধরবো। কত টাকা করে? 2 টাকা করে। কত টাকা করে? 2 টাকা করে। তাহলে টাকা আসবে আমার 42,000 টাকা। কত টাকা? 42,000 টাকা। এই যে এই জিনিসটা সবাই মনে রাখবা, অধিহার হোক অবহার হোক, যতগুলো শেয়ার, এই যে 21,000 শেয়ার আমি বিক্রি করতেছি, বিলি করতেছি, যতগুলো শেয়ার আমি বিলি করব, ততগুলো শেয়ারের উপরই আমার অধিহার বা অবহার কি করতে হবে? ধরতে হবে। ঠিক আছে, সবার শেষে আসবে ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। মানে অতিরিক্ত যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারের টাকা আমি ফেরত দিব, সেই শেয়ারের টাকা আমি ফেরত দিব। তাহলে অতিরিক্ত শেয়ার আছে 4,200, আমাকে তারা 12 টাকা করে পরিশোধ করছিল, আমিও 12 টাকা করে কি করে দিব? ফেরত দিয়ে দিব। তাহলে 4,200 ইন্টু 12 হয় 50,400 টাকা। কত হবে? 50,400 টাকা হবে। সবাই ক্লিয়ার? বুঝছো? বুঝলে একটু কমেন্টে বলো যে ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী জাবেদাতে কি করব? মুভ অন করব। ঠিক আছে, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে শেয়ার আবেদনের
বিপরীতে, শেয়ার আবেদনের বিপরীতে শেয়ার প্রদান ও অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো। এই যে আমার হচ্ছে ব্যাখ্যা দেওয়া কি শেষ। হৃদয় খান ক্লিয়ার, সাইমুল আলম ক্লিয়ার, আর কেউ ক্লিয়ার না? কেউ না বুঝলে বলো, এই দুইটা যাবে, কেউ না বুঝলে আমাকে একটু বলো, আমি একটু বুঝাই দিই। আবার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইখানে ক্যালকুলেশন, মেইন ক্যালকুলেশন এইখানে, যে কিভাবে আসলে হইলো, এই টাকার পরিমাণগুলো আসলে কিভাবে কি হইছে বের হইছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আবার বলি, অধিহার বা অবহারে আমি কিন্তু 25,200 টাকা 25,200 শেয়ার আনি নাই, আমি আনছি 21,000 শেয়ার। কেন? কারণ যতগুলো শেয়ার আমি বিলি করব ততগুলো শেয়ারের অধিহার বা অবহারের টাকায় আমি গ্রহণ করতে পারবো। এই জায়গাতে তোমাদের ভুল হয়, এটা আমি জানি, কারণ আমি 7 বছর ধরে পড়াইতেছি। এই জায়গাতে ভুল হয়, এজন্য বারে বারে বলতেছি, যতগুলো শেয়ার আমি কি করছি, বিক্রি করছি, ততগুলো শেয়ারের উপরের অধিহার বা অবহার আমি নিতে পারবো। 25,000 বা অতিরিক্ত গুলো আমি নিতে পারবো না। এটা মাথায় রাখবা খুব ভালো করে, যাতে পরীক্ষাতে কি না হয়, ভুল না হয়। আচ্ছা, তাহলে আমরা পরের জাবেদাতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আবার ঘর করি একটু। আচ্ছা, তাহলে 3 নাম্বার জাবেদাতে আমার কি হবে দেখো, বলছে অবলেখকের কমিশন শেয়ার প্রতি 0.25 টাকা, শেয়ার প্রতি 0. হিসাবটা একটু আরেকবার ক্লিয়ার করে দেন। আচ্ছা দেখো, হিসাবটা আরেকবার একটু ক্লিয়ার করে দেই, আমি টোটাল 25,200 শেয়ারের আবেদন পাইছি 12 টাকা করে। আমি লিখছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, 25,200 × 12 টাকা বেরোচ্ছে 3,02,400। আমি শেয়ার বিক্রি করতে পারবো 21,000, কারণ আমি বিজ্ঞাপন দিছি 21,000 শেয়ারের জন্য, এজন্য আমি বিক্রিও করবো 21,000। শেয়ার মূলধনে সবসময় লিখিত মূল্য হয়, এই জন্য আমি এখানে 10 টাকা দিছি। বিক্রি করতে পারবো 21,000, এর জন্য 21,000 × 10, যত টাকা আসবে সেটা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই অঙ্কে আমি শেয়ারটা অধিহারে বিক্রি করছি, এজন্য শেয়ার অধিহার হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে। শেয়ার প্রতি অধিহার 2 টাকা, এই জন্য আমি এখানে লিখছি 2। কতগুলো শেয়ারের অধিহার আমি নিতে পারবো, যতগুলো শেয়ার আমি বিক্রি করছি 21,000 শেয়ার, এজন্য আমি অধিহারও নিতে পারবো 21,000 শেয়ারের। 21,000 × 2 হয়েছে কত, 42,000। আমার কাছে অতিরিক্ত আবেদন আসছে 4,200। এই 4,200 শেয়ারের টাকা আমার ফেরত দিতে হবে। তারা আমাকে 12 টাকা করে পরিশোধ করছিল, আমিও তাদেরকে 12 টাকা করে কি করলাম, টাকা ব্যাক দিলাম। কত শেয়ারের, 4,200 শেয়ারের। তাহলে 4,200 × 12 টাকা আসছে 50,400, ব্যাংক হিসাব হয়েছে ক্রেডিট। ঠিক আছে, ওয়াইটি হক বুঝছো? এখন ওয়াইটি হক বুঝছো? ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। বলছে কি, বলছে হচ্ছে অবলেখকের কমিশন শেয়ার প্রতি, তাহলে আমি কতগুলো শেয়ার বিক্রি করছি, আমি 21,000 শেয়ার বিক্রি করছি, 21,000 শেয়ার আমি বিক্রি করছি। তাহলে প্রতিটা শেয়ারে হবে 0.25, তাহলে 21,000 শেয়ারে কত টাকা হবে, 21,000 × 0.25 হবে 21,000 × 0.25, তাহলে 21,000 × 0.25 হবে 5,250 টাকা। হবে কত, হবে হচ্ছে 5,250 টাকা। তাহলে আমার জাবেদা হবে কি, আমার জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব হবে ডেবিট, আর ব্যাংক হিসাব হবে কি, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। কত টাকা, টাকা হবে 5,250 টাকা, 5,250 টাকা। ক্লিয়ার? ব্যাখ্যা হবে কি, ব্যাখ্যা হবে শেয়ার প্রতি 0.25 টাকা কমিশন প্রদান
প্রদান। তাহলে টাকার অঙ্ক এখানে কিভাবে হইলো, হইলো হচ্ছে 21,000 ইন্টু 0.25, 21,000 ইন্টু 0.25। ওকে, তাহলে আমাদের আরেকটা জাবেদা বাকি আছে, যে জাবেদা আমরা আগেই করছিলাম। বলছি কি 10% অবহারে, মানে 9 টাকা করে 1000 শেয়ারের বিনিময়ে একটি মেশিন ক্রয়। 9 টাকা করে 1000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন ক্রয়। তাহলে জাবেদা হবে মেশিন হিসাব হবে ডেবিট 9000 টাকা। এখানে হবে কত, এখানে হবে 1000 ইন্টু 9। শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব হবে ডেবিট। ক্যালকুলেশন কি, 1000 ইন্টু 1 টাকা, এখানে হবে হচ্ছে 1000 টাকা। আর শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব হবে কি, মূলধন হিসাব হবে ক্রেডিট। কত টাকা, 10,000 টাকা। ব্যাখ্যা হবে 10% অবহারে 1000 শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয়, মেশিন ক্রয়। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জাবেদাগুলো সবাই ক্লিয়ার? তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাব। জাবেদা সবাই ক্লিয়ার? ওকে, ওয়াইটিও ক্লিয়ার। জাবেদা ক্লিয়ার হলে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণীতে যাব। আর্থিক অবস্থার বিবরণী আরো সহজ। জাবেদা যদি কেউ একবার পারে, আর্থিক অবস্থার বিবরণী তার কাছে কিছুই না, পানি ভাত। শুধু আর্থিক অবস্থার বিবরণীর স্ট্রাকচারটা কি করতে হবে, স্ট্রাকচারটা শিখতে হবে। স্ট্রাকচার শিখে ফেললে আর্থিক অবস্থার বিবরণী একদমই কি, একদমই পানি ভাত। ঠিক আছে, চলো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা জাবেদাকে দেখে দেখে, জাবেদা থেকে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করে, আমরা আর্থিক অবস্থার বিবরণীটা কি করি, শিখি। ওকে, গো। তাহলে আমার ছক হবে কি, ছক হবে বিবরণ টাকা টাকা, ছক হবে বিবরণ টাকা টাকা, বিবরণ বিবরণ টাকা টাকা টাকা। এখানে হবে টাকা, এখানেও হবে টাকা, এই জায়গাতেও হবে টাকা, আর এখানে হবে কি, এখানে হবে বিবরণ। ওকে, স্ট্রাকচারটা দেখো। সবার আগে আসবে চলতি সম্পদ, সবার আগে কি আসবে, চলতি সম্পদ। আমি লিখবো ক্লিয়ার ভাইয়া? ওকে রিহান ক্লিয়ার, ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ে 20 এ 20। ঠিক আছে, সবার আগে আসবে, এখানে লিখতে হবে সম্পদ সমূহ, সম্পদ সম্পদ সমূহ, সম্পদ সমূহ। এরপরে লিখতে হবে চলতি সম্পদ। এই অধ্যায়ে একটাই চলতি সম্পদ আছে, আর কোন চলতি সম্পদ এই অধ্যায়ে আসে না। সেই চলতি সম্পদের নাম হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। এই অধ্যায়ে একটাই চলতি সম্পদ, সেটার নাম হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ছাড়া আর কোন চলতি সম্পদ এই অধ্যায়ে আসে না। মাত্র 9 জন ক্লাস করতেছে, ব্যাপারটা খুবই বিরক্তিকর এবং খুবই বিরক্তিকর আসলে। ঠিক আছে, কারণ এত কষ্ট করে ক্লাস করাই, এত কষ্ট করে স্লাইড বানাই উইদাউট এনি পেমেন্ট, তারপরেও যদি তোমরা আসলে ক্লাস না করো ঠিক মতো, তাহলে খুবই কষ্ট লাগে আসলে। আচ্ছা, যাদের দরকার তারাই করে, আশা করি। একজনও যদি লাইভে থাকে, একজন থাকলেও আমি পুরো ক্লাসে কি করব, যেভাবে করাবো, 100 জন থাকলেও পুরো ক্লাস আমি একইভাবে করাবো। একজন হলেও তো শিখতে পারতেছে। ওকে, তাহলে এই অধ্যায়ে চলতি সম্পদ থাকে শুধুমাত্র একটাই, সেই চলতি সম্পদের নাম কি, ব্যাংক হিসাব। এখন এই টাকাটা আমি কিভাবে নির্ণয় করব, সকল ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স গুলো আমি বাদ দিয়ে দিব। এখন আমি চলো জাবেদাতে গিয়ে দেখি ডেবিট ব্যালেন্স কি কি আছে। এই যে সবার আগে ব্যাংক হিসাব কিসে আছে, ডেবিটে আছে। কত টাকা, 3,02,400 টাকা। এই ডেবিটের টাকাটা আমি লিখবো, ডেবিটের টাকাটা আমি লিখবো, ডেবিটের টাকাটা লিখে দেই 3,02,400 টাকা। এই ডেবিটের টাকা থেকে এখন ব্যাংক হিসাবে ক্রেডিটের যে টাকাগুলা, সেই টাকাগুলা কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো এই যে ক্রেডিটে আছে কি, এই যে একটা আছে ব্যাংক হিসাব কি আছে, ক্রেডিট,
কত টাকা? 50,400 টাকা। এই 50,400 টাকা আমি মাইনাস দিয়ে দিব, আমি মাইনাস দিব 50,400। আরেকটা মাইনাস আছে আমার, সেইটা কোথায়? এই যে অবলেখকের কমিশন, ব্যাংক হিসাব কি ক্রেডিট, কত টাকা? 5,250 টাকা। এই 5,250 টাকা আমি কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে হবে কত? 5,250 টাকা মাইনাস। তাহলে 3,02,400 3,02,400 টাকা থেকে আমি যদি 50,400 আর 5,250 টাকা মাইনাস দেই, আমার থাকে 2,46,750 টাকা। আমি লেখা দিব 2,46,750 টাকা। এই যে আমার চলতি সম্পদ লেখা কি শেষ। এরপর আমি লিখবো স্থায়ী সম্পদ, এরপর আমি লিখবো স্থায়ী সম্পদ। এই অধ্যায়ে আমার একটা স্থায়ী সম্পদ আছে এই অঙ্কে। স্থায়ী সম্পদটা কি? আমি একটা মেশিন ক্রয় করছি। কি ক্রয় করছি? মেশিন ক্রয় করছি। আমার এখানে লিখতে হবে মেশিন হিসাব। মেশিনের দাম কত টাকা ছিল? মেশিনের দাম ছিল 9,000 টাকা। আমি এই দ্বিতীয় ঘরে টাকা লিখে দিব কত টাকা? 9,000 টাকা। তারপরে আমার থাকে যেটা, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়। আমি 4টা অসমন্বিত ব্যয়ের নাম বলছি। একটা হচ্ছে অ্যাটর্নির ফি, শেয়ার হস্তান্তর ফি, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ। অনেক সময় অবলেখকের কমিশন আর ব্যাংক চার্জকে একসাথে প্রাথমিক খরচ বলা হয়। কি খরচ বলা হয়? প্রাথমিক খরচ বলা হয়। তাহলে অঙ্কে যদি প্রাথমিক খরচ থাকে, সেটা হচ্ছে কি আমার অসমন্বিত ব্যয়। আরেকটা অসমন্বিত ব্যয় আছে, সেটার নাম হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার যদি থাকে, সেটাও কি ব্যয়? সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। চলো আমরা দেখি আমাদের এই অধ্যায়ে এই অঙ্কে কয়টা অসমন্বিত ব্যয় আছে। এই যে অবলেখকের কমিশন, একটা অসমন্বিত ব্যয়। এই যে শেয়ার অবহার, আরেকটা অসমন্বিত ব্যয়। তাহলে আমার 2টা অসমন্বিত ব্যয় কি এই অঙ্কের ভিতরে আছে। তাহলে আমি প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো শেয়ার অবহার, শেয়ার অবহার। তারপরে আমি লিখবো অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। তাহলে শেয়ার অবহার আমার কত টাকা? 1,000 টাকা। আমি প্রথম ঘরে লিখবো 1,000 টাকা। অবলেখকের কমিশন আমার 5,250 টাকা। আমি লিখবো 5,250 টাকা। যোগ করে দিলে হয় কত? 6,250 টাকা। তাহলে সম্পদের পাশে আর কিছুই কি নাই। এই অধ্যায়ে সর্বোচ্চ চলতি সম্পদে একটা হিসাবই থাকে, সেটার নাম ব্যাংক হিসাব। স্থায়ী সম্পদে যদি আমি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি, তাহলেই শুধুমাত্র থাকবে, ক্রয় না করলে স্থায়ী সম্পদ নাই। অসমন্বিত ব্যয় থাকে 4টা থেকে 5টা। শেয়ার অবহার, অবলেখকের কমিশন বা অবলেখকের দস্তুরি অথবা দালালের কমিশন, অবলেখকের ফি, অবলেখকের চার্জ, যেটাই বলুক সেটা অসমন্বিত ব্যয়। ব্যাংক চার্জ, শেয়ার হস্তান্তর ফি, অ্যাটর্নির ফি। ঠিক আছে, এই 5টা কি থাকে আমার? অসমন্বিত ব্যয় কি থাকে। তাহলে এই টাকাগুলো যদি আমি এখন যোগ করি, যোগ করলে আমি আমার মোট সম্পদ কি পাবো? আমি আমার মোট সম্পদ পাবো। তাহলে যোগ করি 9,000 আর যোগ করি হচ্ছে 6,250 টাকা। তাহলে 2,62,000 টাকা। কত টাকা? 2,62,000 টাকা। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মোট সম্পদ। এটা হচ্ছে আমার মোট সম্পদ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে সেকেন্ড পার্ট, যেই পার্টে হচ্ছে আমরা কি মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব কি করব? বের করব। মোট সম্পদের পাশ এতটুকু। এই অধ্যায়ে মোট সম্পদের পাশ কি খুবই ছোট। ওকে, এখন আমরা দায় ও মালিকানা সত্ত্বের পার্টটুকু করি। এইখানে বেশি কিছু নাই, শুধু 2টা জিনিস আমাদের আনতে হবে একটু মনোযোগ দিয়ে। প্রথম হচ্ছে অনুমোদিত মূলধন আনতে হয়, তারপরে ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন আমাদের আনতে হয়। এই 2টা মাস্ট আনতেই হবে। যেই অঙ্কই আসুক, এই অধ্যায়ের যে আর্থিক অবস্থার বিবরণী আসুক, এই 2টা মূলধন আমার আনতেই হবে। তো অনুমোদিত মূলধন আমি কোথা থেকে পাবো? দেখো, আমার অনুমোদিত মূলধন ছিল 3 লক্ষ টাকা। প্রতিটি শেয়ার কত টাকা মূল্যের? 10 টাকা মূল্যের। টোটাল 30,000 শেয়ার। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো
টাকা মূল্যের টাকা মূল্যের 30,000 শেয়ার, 10 টাকা মূল্যের 30,000 শেয়ার। এই যে 2 নাম্বার ঘরে অনেক বই 2 নাম্বার ঘরে, অনেক বই 3 নাম্বার ঘরে, আমরা এটা 2 নাম্বার ঘরে লিখবো। কয় নাম্বার ঘরে? 2 নাম্বার ঘরে। আমরা লিখে দিব 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা লিখে আমরা এই হিসাবটাকে ক্লোজ করে দেব, হিসাবটাকে ক্লোজ করে দিব। এই 3 লক্ষ টাকার সাথে এই 2,62,000-এর কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট আমরা শো করলাম যে আমাদের অনুমোদিত মূলধন কত টাকা, যাতে যারা আমাদের হিসাবের বাহ্যিক ব্যবহারকারী তারা যাতে দেখে বুঝতে পারে যে প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন কত টাকা। ঠিক আছে? আচ্ছা, ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন আমরা বিক্রি করছি টোটাল 21,000 না 22,000 শেয়ার। টোটাল বিলি করছি আমরা 22,000 শেয়ার। কিভাবে? দেখো, এই যে 70% এটা ছিল আমাদের 21,000 শেয়ার, আর এইখানে আমরা আরো 1,000 শেয়ার কি করছি? বিক্রি করে একটা মেশিন ক্রয় করছি। তাহলে আমাদের টোটাল শেয়ার বিলি করছি আমরা 21,000 আর 1,000, টোটাল 22,000 শেয়ার আমরা কি করছি? বিলি করছি। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? আমাদের এখানে লিখতে হবে 10 টাকা মূল্যের 22,000 শেয়ার, 10 টাকা মূল্যের 22,000 শেয়ার। ঠিক আছে? তাহলে 22,000 ইন্টু 10 কত হবে? হবে 2,20,000। আমি এই যে দ্বিতীয় ঘরে লিখে দিব 2,20,000 টাকা, 2,20,000 টাকা। এই জায়গায় আরেকটা জিনিস আনতে হয়, দায় ও মালিকানা সত্ত্বের ঘরে অনুমোদিত মূলধন এবং ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন লেখার পর আরেকটা হিসাব আসে, সেটার নাম হচ্ছে সঞ্চিতি ও উদ্ধৃত্ত। আরেকটা হিসাব আসে, সেটার নাম হচ্ছে সঞ্চিতি ও উদ্ধৃত্ত, সঞ্চিতি ও উদ্ধৃত্ত। আর এই অধ্যায়ে সঞ্চিতি ও উদ্ধৃত্তর ঘরে শুধুমাত্র একটা হিসাবই আসবে, আর কোন হিসাবই আসবে না। সেই হিসাবের নামটা হচ্ছে শেয়ার অধিহার। সেই হিসাবের নামটা কি? সেই হিসাবের নাম হচ্ছে শেয়ার অধিহার। সেই হিসাবের নাম হচ্ছে শেয়ার অধিহার। ঠিক আছে? তাহলে দেখো, আমার শেয়ার অধিহার কত টাকা ছিল? আমার শেয়ার অধিহার ছিল হচ্ছে টোটাল, এই যে এখানে দেওয়া 42,000 টাকা। শেয়ার অধিহার কত টাকা? 42,000 টাকা। তাহলে আমারও লিখতে হবে কত টাকা? আমারও শেয়ার অধিহারে লিখতে হবে 42,000 টাকা। কত টাকা? 42,000 টাকা। যদি আমি 2,20,000 আর 42,000-কে যোগ করি, আমার মোট সম্পদের সমান টাকা আবার কি হবে? বের হয়ে যাবে। আবার কত হলো? 2,62,000 টাকা। 2,62,000 টাকা। এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী সর্বোচ্চ এতটুক, মানে হাফ পেজ। খাতায় করলে হাফ পেজ, কারো লেখা বড় হলে সর্বোচ্চ 1 পেজ। এইখানে যে তথ্যগুলো আছে এটা হচ্ছে 90% কঠিন ম্যাথ এই অধ্যায়ের। তার মানে বোর্ডে যে ম্যাথগুলো দেওয়া থাকে সেগুলো 40%, 50%, 60% কঠিন থাকে। খুব সহজেই চাইলে কি করা যায়? অ্যান্সার করা যায়। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটি করা শেষ। সবাই নামাজের ব্রেক চাইছো, এখন হচ্ছে 10 মিনিট নামাজের ব্রেক। নামাজের ব্রেক দেওয়ার পর আমরা চট্টগ্রাম বোর্ডের এই অঙ্কটা কি করব? সলভ করব। ঠিক আছে? আমরা যখন মানে গ্রুপে কিছু একটা মেসেজ দিই বা কিছু একটা জিনিস শেয়ার করি, আমরা 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন সেটাতে রিয়েক্ট দিই। আমরা তারাই যদি হচ্ছে ক্লাসটা করতাম তাহলে হচ্ছে খুবই ভালো হতো। এই তো আপনি দত্ত, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই আসলে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা পড়ে ফেলছি। আমরা চট্টগ্রাম বোর্ডের শুধু ক নাম্বারটা অ্যান্সার করব। এরপর আমরা ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটা হচ্ছে সলিউশন করব। কারণ চট্টগ্রাম বোর্ডের ম্যাথটাতে শুধু ক নাম্বারটাই হচ্ছে একটু ডিফারেন্ট। খ আর গ আগে যে অঙ্কটা করছি তার মতোই, কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে একটু ব্যতিক্রম রকমের একটা প্রশ্ন পরীক্ষাতে আসছে, একটু ডিফারেন্ট, এত না একটু ডিফারেন্ট। সেই জিনিসটা আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটা আমরা অ্যান্সার করব। দেখো, প্রান্তমণ্ডল, থ্যাংক ইউ, আসছো। তোমাদের সাথে আমি ক্লাসটা অঙ্কটা করতে যেয়ে তোমাদের 30 মিনিটের বেশি লাগবে না। তোমাদের সাথে আমি কিছু কথা বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বা পাবলিক বিশ্ববিদ্যালয় কি,
মানে স্পেশালি নটরডেম কলেজ কি সেটাও আমি বুঝতাম না আসলে নটরডেম আসলে কি, এটার এত হাইপ কেন। ক্লাস 8-এ যখন আমাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল, মানে প্রতিবারই তো রেজাল্ট দেওয়ার পর টিভিতে শুধু মেয়েদেরকেই দেখায়, উচ্ছ্বসিত মেয়েরা সবাই ভি দেখায়, ভি সাইন যে ভিক্টোরি, ঠিক আছে। তো আমি তো তখন আমরা আসলে গ্রাম অঞ্চলে পড়াশোনা করছি নরসিংদী, কিন্তু বুঝতাম না যে কোন কলেজের ভ্যালু আসলে কেমন বা কোন কলেজ কাদের জন্য সেটার আইডিয়া আমাদের ছিল না। তো এইটা যখন একবার স্যার হচ্ছে, আমরা তখন 9 উঠছি, 8 থেকে জিএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, 2014 সালের ঘটনা। তো স্যার ক্লাসে এসে আমাদের প্রিয় মাসুদ স্যার জিজ্ঞেস করছিল যে কে কোন কলেজে ভর্তি হতে চায়। তো আমাদের বাসায় নিউজ পেপার রাখা হইতো, তো নিউজ পেপারেও আমি দেখতাম যে শুধু মেয়েদের হলিক্রস কলেজ, আমি তখনও জানতাম না এটা মেয়েদের কলেজ, হলিক্রস কলেজ সবথেকে ভালো রেজাল্ট করে, ওদের ছবি পেপারে আসে। তারপর হচ্ছে টিভিতেও হলিক্রস ভিকারুন্নেসা এই কলেজগুলোকে দেখায়। আমি তখনও জানি না যে এগুলো মেয়েদের কলেজ। তো আমি ভাবছি যে এই কলেজগুলোতে পড়লেই হয়তো ভালো। তো আমাকে যখন জিজ্ঞেস করছে যে কোন কলেজে পড়তে চাও, আমি বলছি যে স্যার আমি হলিক্রস কলেজে পড়তে চাই, ঠিক আছে। কারণ আমি তখনও জানতামই না যে হলিক্রস আসলে মেয়েদের কলেজ। আমরা এতটা মানে জিনিসপত্র মানে তথ্য থেকে এতটা দূরে ছিলাম, কারণ আমাদের সময় তত ফেসবুক ইউটিউব এগুলো তো ছিল না। যাই হোক, হাস্যকর কথা। আচ্ছা, তো যখন আমি ঢাকা আসি আমার কলেজ ছিল হামদর্দ পাবলিক কলেজ। আমার এসএসসিতে রেজাল্ট ছিল হচ্ছে 4.89, ঠিক আছে। তো যখন ঢাকা আসি আমি প্রথমে ভর্তি হই ঢাকা কমার্স কলেজে। ঢাকা কমার্স কলেজে আমি প্রায় 1-1.5 মাসের মতো ক্লাস করি। ক্লাস করার পর মানে যে কোনো একটা কারণে, মানে জীবনের যে কোনো একটা কারণেই হোক, একটা ট্র্যাজেডি ঘটনা ঘটছে আমার জীবনে। তো আমি চাইছি যে আমি একটু ভালো করে পড়াশোনাটা কলেজ লাইফে করি। তো তখন হচ্ছে আমি হামদর্দ পাবলিক কলেজে এসে ভর্তি হই, যেখানে হচ্ছে হোস্টেল ছিল, হোস্টেলে ফোন চালানো যাইতো না, মনে করো সব সময় আটকা, হোস্টেল থেকে বেরো হওয়া যেত না। হোস্টেলও ছিল যেই ভবনে, কলেজও ছিল একই ভবনে, একই ভবনে ক্লাস করতে হইতো। অন্যরকম একটা সময় কাটছে জীবনে। তো তখন আমি আসলে ঢাকা আসার পর দেখছি যে, বুঝতে পারছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় জিনিসটা আসলে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো প্রতি সেকেন্ড ইয়ারে ওঠার পর প্রতি বৃহস্পতিবার, বলতে গেলে প্রতি শুক্রবার, স্যারদের কাছ থেকে হোস্টেল সুপার থেকে ছুটি নিয়ে আমরা হচ্ছে ঢাকা ভার্সিটিতে ঘুরতে আসতাম। মানে সারাদিন ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঘুরতাম, মানে গায়ে একটা ভাব লাগাইতাম যে আমি ইনশাল্লাহ একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো তখন আসলে কনফিডেন্স পাই নাই যে এত স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়া যায়। তো দেখতাম যে রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে অনেক স্টুডেন্টরা আসতো, যাদের এসএসসি এর জিপিএ থাকতো 4.50, 4.28, অনেকের তো এমনও থাকতো যে 3.75, 3.69। তো এমন জিপিএ নিয়ে আসা বড় ভাইরাও দেখতাম যে কলেজে প্লাস পাইতো, এইচএসসি তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতো। তো আস্তে আস্তে একটা মানে ভালো লাগা জন্মায় যে না, আমিও আমার যেহেতু জিপিএ 4.89, আমিও ইনশাল্লাহ চান্স পাবো। তো আমার হিসাব বিজ্ঞান বই ছিল হচ্ছে 3টা, কারণ এক এক বইয়ে এক এক রকম ম্যাথ থাকতো, যাতে পরীক্ষাতে কোনো রকম ম্যাথ আসলো যাতে আমি না আটকাই। আমার হিসাব বিজ্ঞান বই এই জন্য ছিল 3টা, আমি 3টা হিসাব বিজ্ঞান বই সলভ করছি, সবগুলোই পড়ছি। আস্তে আস্তে যখন এইচএসসির সময় আসে, এইচএসসি পরীক্ষাতে অ্যাকাউন্টিং এ আমার 200 থেকে ছিল মোট 198 নাম্বার, মানে হাইস্ট। তো এইচএসসি রেজাল্টের পর একটা ভয় ছিল, A+ পাবো কি পাবো না, কি হবে না হবে, কারণ এত ভালো স্টুডেন্ট ছিলাম না, আবার এত খারাপও ছিলাম না, মানে মিডিয়াম, কিন্তু চেষ্টা করে গেছি আর কি। তো যখনই রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়ার পর ঢাকা বোর্ডে আমার পজিশন চলে আসছে 48তম, পুরা ঢাকা বোর্ডে ছেলেদের ভিতর, কারণ ছেলে মেয়েদের আলাদা রেজাল্ট হইতো। তো তখন আবার একটা ভরসা পাইছি যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আসলে সম্ভব। তো অ্যাডমিশনের সময়টা মোটামুটি কাজে লাগাইছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। তো যারা মনে করো যে আসলে সময় শেষ, সময় আসলে শেষ না, মেইন পড়ালেখা শুরু হয় হচ্ছে অ্যাডমিশনের সেই 4 মাসের টাইমে। ওই টাইমে তোমার বুঝতে হবে যে অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কাছে কি জানতে চায়। এমন না যে সব পুরো বই পড়তে হয়, ফুল সিলেবাস পড়তে হয়, টপিক ওয়াইজ বাইছা বাইছা পড়তে হয়। তোমার বুঝতে হবে যে হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেমন 100 থেকে 150টা হিসাব বিজ্ঞানের
প্রশ্ন আছে, সেই 150 থেকে 200টা প্রশ্ন যদি তুমি ইন ডিপথ বেসিক সহ শিখে ফেলতে পারো, এই 150-200 প্রশ্নের বাইরে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে না। তো সেইভাবে বাইচা বাইচা পড়তে হয়। আর সময়কে অবশ্যই কাজে লাগাইতে হবে, নিজেকে ধোকা দেওয়া যাবে না। আমরা সবচেয়ে বেশি ধোকা দেই নিজেকে, নিজের সাথে নিজে প্রমিস করি, ঘুমের থেকে উঠলেই সব আবার আগের মতো, নিজেকে নিজে ধোকা দিই। জীবনে যদি নিজেকে ধোকা দেওয়া যখন অফ করতে পারবা, তোমার সামনে আগা যাওয়া কেউই আটকাইতে পারবে না, আল্লাহ তোমাকে কি করবে, সাহায্য করবে। এই কারণে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, কখনোই নিজেকে নিজে ধোকা দিবা না, তাহলেই তোমরা ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। তোমাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা, ঠিক আছে? আচ্ছা নিলয়, ওকে। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ডের শুধু ক নাম্বার প্রশ্নটা কি করব, আমরা সলিউশন করব, শুধুমাত্র ক নাম্বার প্রশ্ন। দেখো কতে কি বলছে, কতে বলছে সংরক্ষিত শেয়ার সংখ্যা, সংরক্ষিত মূলধন কি করো, নির্ণয় করো। সংরক্ষিত শেয়ার সংখ্যা এবং সংরক্ষিত মূলধন কি করো, নির্ণয় করো। সংরক্ষিত শেয়ার আসলে কি, সহজ ভাষায় বুঝাই দেই। যখনই বলবে শেয়ার মূলধন, শেয়ার মূলধন বললেই লিখিত মূল্য হবে, শেয়ার মূলধন বললেই কি হবে, লিখিত মূলধন বা লিখিত মূল্যটা হবে। সংরক্ষিত কি, যতটুকু আমি বিক্রি করি নাই, আমার প্রতিষ্ঠানে জমা অবস্থায় আছে, সেটাই হচ্ছে সংরক্ষিত মূলধন। দেখো এই প্রতিষ্ঠানে টোটাল শেয়ার ছিল 1 লক্ষ, টোটাল শেয়ার ছিল 1 লক্ষ, সে বিক্রি করছে 70% শেয়ার। 1 লক্ষের 70% হয় 70,000, 1 লক্ষের 70% হয় 70,000। তার মানে সামিয়া কোম্পানি 70,000 শেয়ার কি করছে, বিক্রয় করছে 1 লক্ষ শেয়ার থেকে। তাহলে তার কাছে বাকি আছে কতগুলো শেয়ার, 30,000 শেয়ার। সেই 30,000 শেয়ারই হচ্ছে আমার সংরক্ষিত শেয়ারের সংখ্যা। 30,000 শেয়ারই হচ্ছে আমার সংরক্ষিত শেয়ারের সংখ্যা। তাহলে সংরক্ষিত শেয়ারের সংখ্যা ইকুয়াল টু হবে কি, হবে হচ্ছে 1 লক্ষ মাইনাস 70,000, 1 লক্ষ মাইনাস 70,000 সমান সমান 30,000, সমান সমান 30,000 শেয়ার। তাহলে সংরক্ষিত শেয়ারের সংখ্যা হইছে 30,000 শেয়ার। তাহলে সংরক্ষিত মূলধন কত, সংরক্ষিত মূলধন হবে 30,000 ইন্টু 10 টাকা, 30,000 ইন্টু 10 টাকা মানে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা হবে সংরক্ষিত মূলধন। ক্লিয়ার? পরীক্ষাতে এই ক নাম্বারে সংরক্ষিত শেয়ার অথবা সংরক্ষিত মূলধন দেখলে আর ঘাবড়ানোর কি নাই, প্রয়োজন নাই। তার মানে আমার অনুমোদিত শেয়ার যতটুকু, সেই অনুমোদিত শেয়ার থেকে যতটুকু শেয়ার আমি কি করছি, বিক্রয় করছি, সেই ততটুকু শেয়ার আমি বাদ দিয়ে দিব। তাহলেই যতটুকু শেয়ার বাকি থাকে, 30,000 শেয়ার বাকি আছে, আমি বিক্রয় করি নাই, এটাই আমার সংরক্ষিত শেয়ার। 30,000 ইন্টু শেয়ারের লিখিত মূল্য দ্বারা গুণ করলে যে মূল্যটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমার সংরক্ষিত মূলধন। ক্লিয়ার সবাই? আচ্ছা, হ্যাঁ, নিজেকে ধোকা দেওয়া যাবে না রিহান, ওকে। 70,000 টাকা, ওকে। তাহলে আমরা এই চট্টগ্রাম বোর্ডের বাকি ম্যাথ খ আর গ নামাজের বিরতির আগে আমরা যেটা করছি সেম টু সেম, আমরা এখন ঢাকা বোর্ডের 2022 সালের প্রশ্নটা কি করব, সলভ করব। আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 2022 একদম রিসেন্ট, এই প্রশ্নটা হচ্ছে মোটামুটি এই অধ্যায়ে এই পর্যন্ত বোর্ডে আসা 90% কঠিন একটা ম্যাথ। তার মানে এই ম্যাথটা যে পারবে তার বুঝতে হবে এই অধ্যায় থেকে বোর্ডে যে প্রশ্নে আসুক না কেন তুমি সেটা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আমরা প্রশ্নটা একটু পড়ি। দেখো বলছে জামান কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের, প্রতিটি 100 টাকা মূল্যের, তাহলে শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা। মোট শেয়ার ছিল 80,000 শেয়ার, মোট শেয়ার ছিল 80,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তাহলে শেয়ারের প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, শেয়ারের সংখ্যা হচ্ছে 80,000 শেয়ার। ঠিক আছে, আচ্ছা বলছে কোম্পানি অনুমোদিত শেয়ারের মধ্যে 50,000 শেয়ার, এই যে এই অঙ্কের ভিতরে উল্লেখ করে দিছে কতগুলা শেয়ার, আগের অঙ্কে উল্লেখ করে নাই, আগের অঙ্কে পার্সেন্টেজ দিয়ে দিছে যে এত পার্সেন্ট শেয়ার। তখন আমরা মোট শেয়ারের উপর সেই পার্সেন্টেজ ক্যালকুলেশন করার পর
আমরা জানতে পারছি কতগুলো শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিছে, কিন্তু এই অঙ্কে সরাসরি বলে দিছে 50,000 শেয়ার। 99% টাইমে এই অধ্যায়ের যত সৃজনশীল আছে 99% টাইমে সরাসরি বলে দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে না, মাঝে মাঝে কি করা থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে 50,000 শেয়ার প্রতিটি কত টাকায়, এই যে প্রতিটি 90 টাকায়, কত টাকায়, 90 টাকায়, 90 টাকায় কি করছে, বিক্রি করছে, কিন্তু শেয়ারের দাম কত টাকা, 100 টাকা, বিক্রি করছে 90 টাকায়। তাহলে এখানে কি কি হয়েছে, এখানে হয়েছে 10 টাকা অবহারে, 10 টাকা অবহারে। তাহলে 10 টাকা অবহারে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, 90 টাকায় বিক্রি করা হয়েছে। বিজ্ঞাপন প্রদান করছে, দেখো মোট 50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তার মানে আমি যতগুলো শেয়ার বিক্রি করতে চাই ততগুলো শেয়ারের আবেদনই আমি কি কইছি, আমি পাইছি, আমি এক্সট্রা কোনো শেয়ারের আবেদন পাই নাই। তার মানে আমি শুধুমাত্র শেয়ার প্রদান করলেই আমার দায় শেষ, আমার অতিরিক্ত কোনো শেয়ার এই অঙ্কে কি, এই অঙ্কে নাই। বলছে শেয়ার প্রতি 0.40 টাকা, 0.40 টাকা ব্যাংক চার্জ ও 0.50 টাকা অবলেখকের কমিশন তারা কি করছে, ধার্য করছে। তার মানে এই অঙ্কের ভিতরে আমার অসমন্বিত ব্যয় আছে তিনটা, একটা হচ্ছে অবলেখকের কমিশন, আরেকটা হচ্ছে ব্যাংক চার্জ, আরেকটা হচ্ছে কি শেয়ার অবহার। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। বলছে পরিশোধিত মূলধনের পরিমাণ কত টাকা। পরিশোধিত মূলধন কোনটা, যেই পরিমাণ শেয়ার আমি বিক্রি করছি, 50,000 শেয়ার বিক্রি করছি, তাহলে 50,000 ইন্টু 100 লিখিত মূল্য। শেয়ার মূলধন, এই শেয়ার মূলধন নামটা যখনই আসবে তখনই লিখিত মূল্য আনতে হবে, তখনই লিখিত মূল্য আমার আনতে হবে। তাহলে এখানে আমাকে প্রশ্ন করছে পরিশোধিত মূলধন, তাহলে পরিশোধিত মূলধন যেহেতু প্রশ্ন করছে, আমার লিখিত মূল্য কি করতে হবে, আনতে হবে। আর পরিশোধিত কি, যতগুলো শেয়ার আমি বিক্রি করছি। তাহলে এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সারটা হবে ঢাকা বোর্ড 2022। তাহলে ক হবে কি, পরিশোধিত মূলধনের পরিমাণ, পরিশোধিত মূলধনের পরিমাণ, পরিশোধিত মূলধনের পরিমাণ সমান সমান 50,000 ইন্টু 100 টাকা, 50,000 ইন্টু 100 টাকা। তাহলে কত টাকা আসে, 50,000 ইন্টু 100 কত টাকা আসে, 50,000 ইন্টু 100, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। এই যে ক নাম্বারের অ্যান্সার করা আমার কি শেষ। এই 50,000 কি, যতগুলো শেয়ার আমি বিক্রি করছি। আর যেহেতু এখানে বলছে পরিশোধিত মূলধন, মূলধন কথা যখনই আসবে তখনই হবে লিখিত মূল্য, তখনই কি হবে, লিখিত মূল্য। আমি অবহারে বিক্রি করতেছি নাকি অধিহারে বিক্রি করতেছি দেখার কোনো দরকার নাই, যখনই মূলধন শব্দ থাকবে তখনই অঙ্কের ভিতরে লিখিত মূল্য আসবে। তাহলে 50,000 ইন্টু 100 সমান সমান 50 লক্ষ টাকা হচ্ছে আমার পরিশোধিত মূলধন। ক্লিয়ার? আচ্ছা, খ নাম্বারে আমার কাছে চাইছে কি, খ নাম্বারে আমার কাছে চাইছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তার মানে আমার জাবেদা করতে হবে, এই অঙ্কে আমার জাবেদা করতে হবে 4টা, টোটাল 4টা জাবেদা আমার এই অঙ্কে করতে হবে। কিভাবে 4টা জাবেদা? প্রথম জাবেদা হবে আমি যখন আবেদন পাই, এই যে আবেদন পাওয়া গেল, আবেদন পাওয়া গেলে হয় 1 নম্বর জাবেদা। ঠিক আছে, এই অঙ্কের ভিতরে কিন্তু বলে নাই যে শেয়ার পরিশোধ করা হয়েছে। যদি অঙ্কের ভিতরে না বলা থাকে যে শেয়ার পরিশোধ করা হয়েছে, তাও ধরে নিতে হবে যে শেয়ার পরিশোধ করা হয়ে গেছে। ঠিক আছে, এই অঙ্কের ভিতরে কিন্তু কোথাও বলে নাই যে শেয়ারগুলো বন্টন করা হলো। যদি এটা বলা নাও থাকে তাহলে আমার ধরে নিতে হবে যে শেয়ারগুলো বন্টন করা হয়েছে। তাহলে বন্টনের জন্য আরেকটা জাবেদা, অবলেখকের কমিশনের জন্য একটা জাবেদা, ব্যাংক চার্জের জন্য একটা জাবেদা, টোটাল 4টা জাবেদা আমার এই অঙ্কের ভিতরে কি হবে। ঠিক আছে, আগের অঙ্কে যেহেতু আমি ব্যাখ্যা লিখে দিছি, এই অঙ্কে আমি কোনো ব্যাখ্যা লিখে দিব না, সেম টু সেম ব্যাখ্যা, একই রকম ব্যাখ্যা, ব্যাখ্যার কোনো কি নাই, চেঞ্জ নাই। ওকে,
তাহলে যদি আমরা এটা অ্যান্সার করি খ, আমার ছক করতে হবে বিবরণ টাকা টাকা, আচ্ছা তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ, আর হচ্ছে কি তারিখ। যেহেতু তারিখ নাই, আমার তারিখের দেওয়ার দরকার নাই। যেহেতু প্রথম জাবেদা হয় আবেদনের জন্য, তাহলে জাবেদা ফিক্সড, অবহার হোক, অধিহার হোক, সমহার হোক, প্রথম জাবেদা ফিক্সড। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। টাকা কত দেখো, 50,000 শেয়ার সে বিক্রি করতে চায়, আবেদনও পাইছে 50,000, কত টাকা করে? 90 টাকা করে। তাহলে হবে 50,000 ইন্টু 90, হবে কি? হবে হচ্ছে 50,000 ইন্টু 90। তাহলে যদি আমি 50,000 ইন্টু 90 দেই, আমার আসে হচ্ছে 45 লক্ষ টাকা। আসে হচ্ছে আমার 45 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা, 45 লক্ষ। ওকে, তাহলে আমার প্রথম জাবেদা দেয়া কি শেষ। এখন দেখো, ভেরি গুড প্রান্তমণ্ডল। ওকে, তাহলে 2 নাম্বার জাবেদাতে কি, আমি এখন তাদেরকে শেয়ারটা প্রদান করব। কিসের বিপরীতে? শেয়ার, আবার সেম ভুল, এখানে হবে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। তাহলে আমি আবার শেয়ার আবেদন হিসাবকে কি করব? শেয়ার আবেদন হিসাবকে করব ডেবিট, কত টাকা? 45 লক্ষ টাকাই। কত টাকা? 45 লক্ষ টাকা। এখন খেয়াল রাখতে হবে, এই অঙ্কের ভিতরে কিন্তু অবহার আছে। কি আছে? অবহার আছে। তাহলে যেহেতু অবহার আছে, অবহার থাকলে শেয়ার অবহার হিসাব হয় ডেবিট। আমি লিখে দিব শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব কি করে দিব? ডেবিট। কত টাকা দেখো, 50,000 ইন্টু 10 টাকা, তার মানে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। আর শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব কি হবে? শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 50 লক্ষ টাকা। 50,000 ইন্টু 100, 50,000 ইন্টু 100। কারণ মূলধনে সবসময় কোন মূল্য হয়? লিখিত মূল্য হয়। এই কারণে আমার কি করতে হয়েছে? 50,000 কে গুণ দিতে হয়েছে কত দ্বারা? 100 দ্বারা। তাহলে কত টাকা পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে 50 লক্ষ টাকা। তাহলে 2 নাম্বার জাবেদা শেষ। এইখানে ব্যাংক হিসাব কেন ক্রেডিট হয় নাই? ব্যাংক হিসাব ক্রেডিট হয় নাই কারণ আমার অতিরিক্ত আবেদন নাই। আমি বিক্রি করতে চাই 50,000, আমি আবেদনও পাইছি কত হাজার? আবেদনও পাইছি 50,000। যেহেতু অতিরিক্ত আবেদন নাই, আমার টাকা ফেরত দেওয়ার প্রয়োজন নাই, এই কারণে এই অঙ্কে ব্যাংক হিসাবটা কি হয় না, এখানে আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বলছে ব্যাংক চার্জ কত টাকা? শেয়ার প্রতি 40 পয়সা। তাহলে আমি টোটাল লিখব, আমি ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব হবে কি? হবে হচ্ছে ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 50,000 শেয়ার যেহেতু আমি বিক্রি করছি, তাহলে 50,000 ইন্টু 0.40 টাকা, 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা, 20,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপর অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন প্রদান করছি 50 পয়সা। কত টাকা? 50 পয়সা শেয়ার প্রতি। তাহলে হবে অবলেখকের কমিশন হিসাব, অবলেখকের কমিশন হিসাব কি হবে? ডেবিট। আর ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ব্যাংক হিসাব হবে কি? ব্যাংক হিসাব হবে ক্রেডিট। 50,000-এর 50 পয়সা, তাহলে হবে 25,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা। ক্লিয়ার? তাহলে এই যে আমার 4টা জাবেদা কি? 4টা জাবেদা দেওয়া শেষ। পরীক্ষার ভিতরে আমাদের ব্যাখ্যাটাও কি করতে হবে? একটু দিয়ে দিতে হবে।
এই অঙ্কে এই চারটায় কি হয়েছে, জাবেদা হয়েছে। নরমালি দুইটা জাবেদা অথবা তিনটা জাবেদা হয়, মাঝে মাঝে একদম রেয়ার এমন চারটা জাবেদা হয়। ক্লিয়ার সবাই? একদম ইজি, একদম ইজি। ওকে, এরপরে বলছে কোম্পানির, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। এই অধ্যায় থেকে এত দিন যাবত যতগুলো বোর্ড কোশ্চেন আসছে, এই বোর্ড কোশ্চেনের ভিতরেই শুধু গতে ব্যাংক হিসাব দেখাইতে বলছে এবং আর্থিক বিবরণীর দায় ও মালিকানা সত্ত্ব হিসাব দেখাইতে বলছে। ব্যাংক হিসাব দেখাইতে বলছে, আর্থিক বিবরণীর দায় ও মালিকানা সত্ত্ব দেখাইতে বলছে। মানে সরাসরি আর্থিক অবস্থার বিবরণী আমার কাছে চায় নাই, দুইটা পার্টে চাইছে। প্রথমে আমার কাছে ব্যাংক হিসাব জানতে চাইছে, তারপর আমার কাছে দায় ও মালিকানা সত্ত্ব জানতে চাইছে। তার মানে আমার অ্যান্সারও করতে হবে দুইটা ছক বানানোর মাধ্যমে। প্রথমে আমার ব্যাংক হিসাব করতে হবে, তাহলে ব্যাংক হিসাব করার জন্য আমাকে চলমান জের ছক ব্যবহার করতে হবে। চলো আমরা ব্যাংক হিসাবটাকে প্রস্তুত করি। তাহলে গতে আমাকে প্রথমে বলছে কি হিসাব প্রস্তুত করতে, ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। আমি এখানে লিখবো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ঠিক আছে, তাহলে চলমান জের ছকের যে ছক, সেই ছকটা আমার এখানে আঁকতে হবে। তাহলে চলমান জের ছকের ঘরটা আমরা আঁকবো। ঠিক আছে, তাহলে এইখানে হবে কি, এখানে হবে ডেবিট ক্রেডিট, এখানে হবে ক্রেডিট ডেবিট, খতিয়ান পৃষ্ঠা, এখানে হবে তারিখ। তাহলে আমি লিখি তারিখ, বিবরণ, এখানে হবে জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, এখানে হবে ডেবিট, এটা হবে কি ক্রেডিট, এটা হবে জের, হবে ডেবিট, আর কি হবে ক্রেডিট। উপরে লিখতে হবে আমার হিসাবের কোড নং। হিসাবের পরীক্ষাতে কোনো কোড নং দেওয়া থাকে না, তাও এটা লিখতে হয়, এটা নিয়ম, হিসাবের কোড নং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখো এখন আমার প্রস্তুত করতে হবে ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব কোথা থেকে প্রস্তুত করব? জাবেদা থেকে প্রস্তুত করব। দেখো প্রথমে এই যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তার মানে আমরা লিখবো শেয়ার আবেদন হিসাব, আর ডেবিটের ঘরে ব্যাংক হিসাব যেহেতু ডেবিটের মানে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাবকে 45 লক্ষ টাকায় কি করছে, ডেবিট করছে। তাহলে আমার এখানে কি লিখতে হবে? আমার এখানে লিখতে হবে শেয়ার আবেদন হিসাব, শেয়ার মানে নরমাল যেই খতিয়ান সেই খতিয়ান আর কি, শেয়ার আবেদন হিসাব। ডেবিট পাশে আমি লিখবো 45 লক্ষ টাকা, ডেবিট পাশে আমি লিখে দিব 45 লক্ষ টাকা। জেরের ঘরে আমি লিখবো কত? 45 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা। ঠিক আছে, তারপর দেখো দুইটা হিসাবে, এই যে ব্যাংক হিসাব হচ্ছে একবার ক্রেডিট, আবার ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। প্রথমটার নাম ব্যাংক চার্জ হিসাব 20,000 টাকা, অবলেখকের কমিশন 25,000 টাকা। তার মানে এই দুইটা টাকায় আমার লিখতে হবে কোথায়? ক্রেডিট পাশে। তাহলে আমি ক্রেডিট পাশে লিখে দেই, আমি লিখবো ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব, আর লিখবো অবলেখকের কমিশন হিসাব, অবলেখকের কমিশন হিসাব। তাহলে ক্রেডিট পাশে লিখবো 20,000, আবার ক্রেডিট পাশে লিখবো আমি 25,000। তাহলে এইখান থেকে যদি আমি 20,000 টাকা কি করি, 45 লাখ টাকা থেকে 20,000 টাকা বাদ দেই, তাহলে থাকবে 44,80,000 টাকা। 44,80,000 টাকা থেকে যদি আমি 25,000 টাকা বাদ দেই, তাহলে থাকবে 44,55,000 টাকা। ঠিক আছে, তাহলে এটাই আমার কি, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে এই যে আমাকে ব্যাংক হিসাব করতে বলছে, এটাই হচ্ছে আমার ব্যাংক হিসাবের অ্যান্সার। তার মানে আমাকে প্রথমে একটা চলমান জের ছক করে ব্যাংক হিসাব প্রস্তুত করতে হয়েছে, গয়ের একটা পার্ট। এরপর আমার কাছে প্রশ্ন করছে দায় ও মালিকানা সত্ত্ব দেখাও, তাহলে আমি দায় ও মালিকানা সত্ত্বর জন্য আরেকটা ছক আঁকবো, আবার দায় ও মালিকানা সত্ত্ব আমি কি করব, আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা ছক করি দায় ও মালিকানা সত্ত্বের জন্য, আমার লিখতে হবে গ, লিখবো দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব প্রস্তুত।
প্রস্তুত। তাহলে এখন আবার আমরা ছকা কি হবে, কি বিবরণ টাকা টাকা টাকা, তিনটা টাকা, ঠিক আছে। তাহলে বিবরণ টাকা টাকা বিবরণ। ওকে, আমি লিখবো কি, আমি লিখবো অনুমোদিত শেয়ার মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন। তাহলে আমার অনুমোদিত শেয়ার মূলধন কত টাকা ছিল দেখো, 100 টাকা করে 80,000 শেয়ার। তাহলে আমার লিখতে হবে কি, যে 100 টাকা মূল্যের 100 টাকা মূল্যের 80,000 শেয়ার, 100 টাকা মূল্যের 80,000 শেয়ার। তাহলে এখানে কত টাকা হবে, এখানে হবে হচ্ছে 80 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। এই যে আমি এটাকে কি করে দেব, এখন ক্লোজ করে দিলাম, 80 লক্ষ টাকা ক্লোজ করে দিছি, ঠিক আছে। এরপর আবার আমার লিখতে হবে যে ইস্যু বিলি ও আদায়কৃত, ইস্যু বিলি ও আদায়কৃত শেয়ার মূলধন। তাহলে আমি টোটাল বিক্রি করছি কত হাজার শেয়ার, টোটাল বিক্রি করছি আমি 50,000 শেয়ার। তাহলে আমার এখানে লিখতে হবে 100 টাকা মূল্যের 50,000 শেয়ার, 100 টাকা মূল্যের 50,000 শেয়ার, ঠিক আছে। তাহলে 100 টাকা মূল্যের 50,000 শেয়ার কত হয়, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। এই অঙ্কে যেহেতু অধিহার নাই, তার মানে অঙ্কের সীমা এতটুকুই, আমার অঙ্কটা কি শেষ। তার মানে এই অধ্যায়ের এই অঙ্কের গ নাম্বারের অ্যান্সার আমার দুইটা আলাদা ধাপে কি করতে হবে, প্রথমে আমি করব হচ্ছে ব্যাংক হিসাব চলমান জের ছকে। এইটা করার পর আরেকটা ছক আমার করতে হবে কি দেখানোর জন্য, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ দেখানোর জন্য, ঠিক আছে। তো আশা করি যে তোমরা সবাই অবলেখক আর ব্যাংক চার্জ একসাথে লেখা যাবে। যদি পরীক্ষার প্রশ্নে বলা থাকে যে অবলেখক ও ব্যাংক চার্জকে প্রাথমিক খরচ ধরে লিপিবদ্ধ করো, যদি বলা থাকে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জকে প্রাথমিক খরচ হিসাবে লিপিবদ্ধ করো অথবা দেখাও, তাহলে আমি অবলেখকের খরচ কমিশন আর ব্যাংক চার্জ 20,000 আর 25,000 টাকা দুইটাকে একসাথে যোগ করলে হয় 45,000 টাকা। আমি জাবেদাতে লিখবো প্রাথমিক খরচ হিসাব ডেবিট 45,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 45,000 টাকা। ওকে, বুঝলাম, কিন্তু করতে গেলে শুধুই ভুল হয়। আমি কয়েকটা জিনিস একটু বলে দেই। অধিহার আর অবহারের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, যতগুলো শেয়ার আমি বিক্রয় করছি ততগুলো শেয়ারের অবহার বা অধিহার আমি গ্রহণ করতে পারবো। একটু উদাহরণ দিয়ে বুঝাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এই অধ্যায়ে অবহার আর অধিহারে ভুল হয়। তাহলে ধরো তুমি 25,000 শেয়ার বিক্রি করবা, আবেদন আসছে 30,000 শেয়ারের, বিক্রি করবা 25,000। শেয়ারের লিখিত মূল্য ছিল 100 টাকা, কিন্তু তুমি 120 টাকা করে সেল করতেছো। 30,000 আবেদন যে করছিল তোমাকে কিন্তু তারা 120 টাকা করে পরিশোধ করছে। তুমি কিন্তু সকলের এই 20 টাকা এক্সট্রা রাখতে পারবা না। তুমি শেয়ার বিক্রি করবা 25,000, তার মানে তুমি 25,000 শেয়ারেরই 20 টাকা করে এক্সট্রা গ্রহণ করতে পারবা। তাহলে তোমার শেয়ারের অধিহার হবে কত, 25,000 ইন্টু 20 টাকা, কারণ 20 টাকা ছিল শেয়ার প্রতি অধিহার। 25,000 শেয়ার তুমি বিক্রি করবা, যতটুকু শেয়ার বিক্রি করবা ততগুলা শেয়ারের অধিহারই তোমার কি করতে হবে, গ্রহণ করতে হবে। তুমি 30,000 শেয়ারের অধিহার গ্রহণ করতে পারবা না। বাকি যেই 5,000 টাকা তোমার ফেরত দিতে হবে, তুমি যদি সেই 5,000 অধিহারের টাকাও গ্রহণ করে ফেলো, তাহলে তো তুমি তাদেরকে 120 টাকা করে পরিশোধ করতে পারবা না। কিন্তু তাদেরকে তো তোমার 120 টাকা করে পরিশোধটা কি করতে হবে, না তোমার এসে মাইট দিবে যে দিছি 120 টাকা, আমাকে এখন পরিশোধ করতেছে, আবার ব্যাক দিতেছে 100 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, শেয়ার অধিহার হোক শেয়ার অবহার হোক, যতগুলা শেয়ার আমি বিক্রি করব
ততগুলা শেয়ারের উপরই কি হবে, অধিহার অথবা অবহারের টাকা ধার্য করতে হবে। যতগুলো শেয়ার বিক্রি করব ততগুলো শেয়ারের অধিহার বা অবহার ধার্য করতে হবে। এখন আরেকটা স্পেসিফিক জিনিস আমরা সবাই একটু রিকল করি, তারপর আমরা ক্লাসটা শেষ করব। আর্থিক অবস্থার বিবরণীতে একটাই চলতি সম্পদ আসে। সেই চলতি সম্পদের নাম কি? সেই চলতি সম্পদের নাম হচ্ছে ব্যাংক হিসাব। সেই ব্যাংক হিসাবের টাকা কিভাবে বের করব? জাবেদা থেকে যত ডেবিট ব্যাংক হিসাব আছে, ডেবিট, সেই ডেবিট ব্যাংক হিসাব থেকে ক্রেডিট ব্যাংক হিসাবগুলো আমি বাদ দিয়ে দিব। যেই টাকাটা থাকবে সেটাই আমার ব্যাংক হিসাবের টাকা। স্থায়ী সম্পদে যদি আমি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি, যেই সম্পদটা ক্রয় করব সেইটাই স্থায়ী সম্পদে আসবে। যদি আমি কোনো স্থায়ী সম্পদ ক্রয় না করি, আর্থিক অবস্থার বিবরণীতে কোনো স্থায়ী সম্পদ আসবে না। অসমন্বিত ব্যয় আছে 5টা। এই 5টা ছাড়া আর কোনো অসমন্বিত ব্যয় নাই। 1 নম্বরে হচ্ছে শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার হস্তান্তর ফি, অ্যাটর্নির খরচ। ঠিক আছে, এই 5টা হচ্ছে কি অসমন্বিত ব্যয় আসবে। অনেক সময় অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ এই দুইটাকে একসাথে প্রাথমিক খরচ বলে, তখন প্রাথমিক খরচটা অসমন্বিত ব্যয় কি হবে, আসবে। এই কয়টা ব্যয় ছাড়া আর কোনো ব্যয় এই অধ্যায়ে অসমন্বিত ব্যয় আসে না এবং প্রশ্নতেও কি হয় না, থাকে না। আবার আমার মাথায় রাখতে হবে, যদি পরিচালকদের বা কাউকে যদি আমি বিনামূল্যে শেয়ার প্রদান করি, তাহলে স্থায়ী সম্পদে সুনাম হিসাব এই জিনিসটাই স্থায়ী সম্পদে চলে আসবে। ঠিক আছে, সম্পদের পার্ট আমার শেষ। দায় ও মালিকানা সত্ত্বে সবার আগে আমাকে দেখাতে হয় অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন দেখানোর পর দেখাতে হয় ইস্যু ও বিলিকৃত মূলধন, মানে যতগুলো শেয়ার আমি বিক্রি করছি। এই জায়গাতে আমাদের একটা ভুল হয়, খুবই মনোযোগ দিয়ে শুনি। আমরা ধরো অঙ্কের ভিতরে আছে 21,000 শেয়ার বিক্রয় করছে, আবার নিচে বলা আছে 3,000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন ক্রয় করছে। আমরা ইস্যুকৃত মূলধনে তখন সেই 22,000 শেয়ারটাই দেখাই, যেই 22,000 শেয়ার আমি বিক্রি করছি, কিন্তু আরো যে 3,000 শেয়ারের বিনিময়ে আমি মেশিন ক্রয় করছি সেটা আমরা দেখাইতে ভুলে যাই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি শেয়ার বিক্রি করি, অথবা শেয়ার দ্বারা আমি কোনো ব্যয় পরিশোধ করি, অথবা শেয়ার দ্বারা আমি সম্পদ ক্রয় করি, আমার মাথায় রাখতে হবে মোট কতগুলো শেয়ার আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। এটা বিক্রয়ের মাধ্যমে হোক, এটা বিনামূল্যে দেওয়ার মাধ্যমে হোক, এটা সম্পদ ক্রয়ের মাধ্যমে হোক, এটা ব্যয় পরিশোধের মাধ্যমে হোক, টোটাল যতগুলো শেয়ার আমার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের বাইরে গেছে ততগুলো শেয়ারই আসবে ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধনে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর সঞ্চিতি ও উদ্ধৃততে শুধুমাত্র একটা হিসাব আসে, সেটার নাম হচ্ছে শেয়ার অধিহার হিসাব। এই শেয়ার অধিহার হিসাব ছাড়া সঞ্চিতি ও উদ্ধৃততে অন্য কোনো হিসাবই আর আসবে না। এই হচ্ছে আমার টোটাল আর্থিক অবস্থার বিবরণী। এখন আমরা যদি মাথা ঠান্ডা রেখে 5-6টা প্রশ্ন ঠান্ডা মাথায় একটু প্র্যাকটিস করি, আর যে ট্যাকটিক্সগুলো আমি বলে দিছি এই ট্যাকটিক্সগুলো, এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্কই আর তোমাদের কি হবে না, ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, 7টা থেকে তোমাদের আবার বাংলা ক্লাস, তোমাদেরকে ছুটি দিয়ে দেবে এখনই। আর আগামী ক্লাসের আগামী বুধবারে আমরা হিসাব বিজ্ঞান 2য় পত্রের আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায়, যে অধ্যায় থেকে আরো 2টা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা মাত্র বইয়ের ভিতরে সূত্র আছে 25 থেকে 30টা, আমরা মাত্র 10টা সূত্র শিখবো। 10টা, এই 10টা সূত্র যদি কেউ শিখতে পারে, তার বাকি 17-18টা সূত্র আর শিখতে হবে না, এই গ্যারান্টি আমি দিতেছি। শুধু 10টা সূত্র শিখবা, 10টা সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা শিখবা, ইনশাল্লাহ 6ষ্ঠ অধ্যায় থেকে যে কোনো বোর্ডে যেই প্রশ্নে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। আর আমি মঙ্গলবারে অথবা কালকে সোমবারে 6ষ্ঠ অধ্যায় পড়ার জন্য যেই ম্যাটেরিয়ালসগুলা দরকার, সেই ম্যাটেরিয়ালসগুলা আমি গ্রুপে দিয়ে দিব। ক্লাসে আসার আগে অবশ্যই সেই 3টা পেজ মুখস্থ করেই ক্লাসে তোমরা আসবা, তাহলে এই অধ্যায় একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমি দিব চলতি সম্পদ, কোন কোন চলতি সম্পদগুলো আসে, চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ, মালিকানা তহবিলের পরিমাণ,
সঞ্চিত উদ্ধৃত্তর পরিমাণ, ঠিক আছে, তারপরে বহির্দায় কি, বহির্দায়ের পরিমাণ, এই টেকনিক্যাল জিনিসগুলা, টেকনিক্যাল ব্যাপারগুলা যেগুলো আমার মুখস্থ থাকতে হবে অঙ্ক পারতে গেলে, সূত্র পারতে গেলে, সেই মুখস্থ করার জিনিসগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ক্লাসের আগে অবশ্যই অবশ্যই সেই জিনিসগুলো মুখস্থ করে ক্লাসে আসবা। বাকি দায়িত্ব আমার তোমাকে অঙ্কগুলো কিভাবে কিভাবে অ্যান্সার করবা সেটা শিখাই দেওয়ার। কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে শিখাই দিব। তাহলে আমাদের দ্বিতীয় পত্রের 20-20-40 নাম্বার শেষ। এরপর আমরা বাকি দুইটা অধ্যায় শিখলেই হবে। একটা হচ্ছে বেতন ও মজুরি, আর একটা হচ্ছে ফিফো পদ্ধতি। খুবই ইজি। এই 3-4টা চ্যাপ্টার ভালো মতো শিখতে পারলেই আমরা 50-এ 50 তুলে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা মুন্না, সমস্যা নাই, ক্লাসটা একদম শুরু থেকে করো, ক্লাস লাইভ থাকবে। আমার ফেসবুক পেজও হচ্ছে, মানে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড করে দেওয়া হবে, এই যে বিজনেস এইড বাই রায়হান স্যার, দেখবা। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেহেতু দায়িত্ব আমি নিছি, ক্লাস যেই কজনই করুক, যারা করবে তাদের সর্বোচ্চ উপকার আমি ইনশাল্লাহ 2025 বছর কইরা দেওয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমার জন্য শুধু দোয়া করবা, তোমাদের কাছে আর কিছুই চাই না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বুধবারের ক্লাসে প্লিজ, যেহেতু একটা ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো ক্লাস করার জন্য। সবাই ততদিন ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো, হেলদি খাবার খাবা, এবং লাস্ট যেই কথা, নিজের সাথে কখনো ধোকাবাজি করবা না, নিজেকে কখনো কি করবা না, ধোকা দিবা না, নিজের সাথে কখনো চিট করবা না। ওকে, আবার দেখা হবে আমাদের ইনশাল্লাহ এই সপ্তাহের বুধবারে হিসাব বিজ্ঞান 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।